আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসটি নিয়ে। গত লেকচারে আমরা শিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের কয়েকটি নিয়ম। আসলে রাইট ফর্ম অফ ভার্বসের অনেকগুলোই নিয়ম রয়েছে, তার ভিতরে কিছুটা গত লেকচারে আলোচনা হয়েছে। আজকে আমরা কিছু নিয়ম জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমি গত দিনে যেগুলো পড়ছিলাম সেগুলোর পর থেকে আরো কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করছি। কিছু কিছু সেন্টেন্স রয়েছে, কিছু সেন্টেন্সের ভিতরে প্রিপোজিশন বসবে এবং সেগুলোর দ্বারা যদি বাই অর্থ মানে দ্বারা অর্থটি প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু মূল ভার্বটি প্যাসিভ ফর্ম ব্যবহার হবে। যেমন আমি একটা উদাহরণ লিখি, the sum do by me. The sum do by me, বাই দ্বারা, এখানে দ্বারা, আমার দ্বারা কাজ অঙ্কটি হয়, এইরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে কি হবে? the sum done by me, অর্থাৎ এই ডু থেকে এটা প্যাসিভ ফর্মে ডান হয়ে গেল। আমরা জানি এটা V3 বা এটাকে পাস্ট পার্টিসিপল যেটাই বলি না কেন, এটা প্যাসিভ ফর্মে হয়ে গেল। আরেকটি উদাহরণ দেখবো আমরা। He is no to me. He is no to me, সে আমার কাছে পরিচিত বা আমার দ্বারা পরিচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভার্বকে নিয়ম অনুযায়ী কি করতে হবে? প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে এটা সঠিক উত্তর কি আসবে? হি ইজ নোন টু মি। ক্লিয়ার? ওকে, পরবর্তী নিয়মে যাব। এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলোর পূর্বে যদি ইচ, এভরি, নো ইত্যাদি থাকে, তাহলে ভার্বটি অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। আমি আবারও বলছি, এন দ্বারা যুক্ত কোন সাবজেক্টের পূর্বে যদি ইচ, এভরি এবং নো এই জাতীয় শব্দ থাকে, তাহলে ভার্বটি কি হবে? অবশ্যই সিঙ্গুলার। উদাহরণ দেখব। Each man and each woman be literate। বলছে ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান বি লিটারেট। বি বলতে এখানে কোন বি ভার্বটি বসবে? তো ইচ ম্যান প্রত্যেক মানুষ, ইচ ওম্যান প্রত্যেক ওম্যান, এখানে ইচ দ্বারা প্রত্যেক, এটা কিন্তু সিঙ্গুলার করে ফেলছে, যদিও এন দ্বারা যুক্ত, তারপরে এটি সিঙ্গুলার অর্থ প্রকাশ করছে, তাই ভার্বটিও কি হবে? সিঙ্গুলার। তাহলে সলভ করি। ইচ ম্যান and each woman is literate। পরবর্তী নিয়ম সম্পর্কে আমরা জানব। কিছু কিছু শব্দ এগুলো দেখতে সিঙ্গুলারের মতো হইলেও এগুলো কিন্তু কমন নাউন হিসেবে প্রকাশ করে, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়। যেমন ক্যাটেল, আমি শব্দগুলো লিখছি, CATLE, ক্যাটেল, পিপল,
পিপল, পাবলিক, পাবলিক, পুলিশ, পোল্ট্রি, ডজন, জেন্টলি। এই শব্দগুলো দেখতে সিঙ্গুলারের মতো মনে হইলেও এগুলো কিন্তু প্লুরাল বা কমন নাউন প্রকাশ করে, তাই এই ক্ষেত্রে ভার্বটিও কি হবে, প্লুরাল হবে। যেমন উদাহরণ দিই, এক্সাম্পল, cattle be grazing, grazing in the field. ক্যাটেল বলতে গরুর পাল, গরুর পালগুলো কি করছে, মাঠে ঘাস খাচ্ছে। তাহলে ক্যাটেল দ্বারা যেহেতু এখানে প্লুরাল বোঝাচ্ছে বা কমন নাউন বোঝাচ্ছে, গরুগুলোকে বোঝাচ্ছে, গরুর পাল বোঝাচ্ছে, তাই এখানে হবে ক্যাটেল আর, বির পরিবর্তে এখানে কি হবে, ক্যাটেল আর গ্রাসিং ইন দা ফিল্ড। এরপর আমরা দেখব ওয়ান অফ, আমি লিখছি শব্দটা ওয়ান অফ। এই শব্দটির পরে নাউনটি যদি প্লুরাল হয় তারপরেও ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। ওয়ান অফ এর পরে নাউন থাকবে প্লুরাল, কিন্তু ভার্ব যখন বসাবো তখন হবে আমাদের সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ বি এ প্লেয়ার, প্লেয়ার, বালকদের মধ্যে একজন খেলোয়াড়। ওয়ান অফ দ্য বয়েজ তার মানে বালকদের মধ্যে একজন কি, খেলোয়াড়, তাহলে এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ওয়ান অফ দ্য বয়েজ ইজ এ প্লেয়ার। ক্লিয়ার? ওকে, পরবর্তী নিয়ম, কোন সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, যদি পাশাপাশি দুইটি ভার্ব থাকে, তাহলে পরের ভার্বের সঙ্গে কি করতে হবে, আইএনজি যোগ করতে হয়। যেমন দুইটা উদাহরণ দিব, আই লাইক রিড। নিয়মে আমরা কি দেখলাম, যদি পরপর দুটি ভার্ব থাকে তাহলে আমরা পরবর্তী যে ভার্ব অর্থাৎ এই ভার্বটি সেকেন্ড যে ভার্ব সেটার সঙ্গে কি করব, আইএনজি যোগ করব। তাহলে আই লাইক রিডিং। ওকে, কিন্তু বাক্যটি যদি উদ্দেশ্য প্রকাশ করে, মানে কোনো কিছুর উদ্দেশ্যে এই এমনটি অর্থ প্রকাশ করে, তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ না হয়ে ভার্বের পূর্বে টু বসবে। যেমন যেমন হি ওয়েন্ট টু মার্কেট বাই এ পেন। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, বাই এ পেন, একটি কলম কেনার উদ্দেশ্যে। মার্কেটে কেন গিয়েছিল, কলম কেনার জন্য করে। এই যে একটা উদ্দেশ্য প্রকাশ করছে। এখানে ওয়েন্ট, এটিও একটি ভার্ব, ভি1,
এটাও একটি ভার্ব, ভার্ব টু। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব, যে যদি দুইটি ভার্ব থাকে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এটা ছিল আমাদের প্রথম নিয়ম। কিন্তু খেয়াল করে দেখো, এখানে আমি পড়াশোনা পছন্দ করি, এখানে কিন্তু উদ্দেশ্য নাই। যদি এমনটা হতো যে আমরা পড়াশোনা করি বেশি শেখার জন্য বা টু লার্ন মোর, তখন কিন্তু এখানে রিডিং এর পূর্বে টু মানে লার্নের পূর্বে টু বসতো, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য নাই। কিন্তু পরবর্তী সেন্টেন্সে কিন্তু উদ্দেশ্য রয়েছে। হি ওয়েন্ট টু মার্কেট বাই এ পেন। তাহলে এখানে কি হবে, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন। তাহলে এখানে হবে ভার্বের পূর্বে আমরা কি বসালাম, টু, টু বাই। প্রিপজিশনের পরে এবার আমরা যে নিয়মটি শিখব, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বটি আইএনজি ফর্ম হয়। যেমন he is good at speak English. He is good at speak English. Good at সব এটি একটি প্রিপজিশন। গুড অ্যাট বলতে বোঝাচ্ছি আমরা দক্ষ বা পারদর্শী, পারদর্শী এই অর্থে। তাহলে সে ইংলিশ বলায় পারদর্শী বা দক্ষ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখলাম যে প্রিপজিশনের পরে ভার্বটি কি হবে, আইএনজি ফর্ম হবে। তাহলে এটা সলভ করে আমরা, he is good at speaking English. সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট, সেন্টেন্সের শুরুতে যদি এই শব্দটি থাকে উড দ্যাট, তাহলে সাবজেক্টের পরে কুড বসবে এবং মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্বটি অপরিবর্তিত থাকবে, বেস ফর্ম বা V1, আমরা যেটাকে বলি V1 বা বেস ফর্ম, সেটি থাকবে। তাহলে উড দ্যাট থাকলে আমাদের কি বসে, কুড, সাবজেক্টের পরে কুড বসে। একটা উদাহরণ লিখি, would that I fly like a bird. নিয়মটি কি ছিল, সেন্টেন্সের শুরুতে যদি would that থাকে তাহলে সাবজেক্টের পরে কি বসবে, কুড বসবে এবং ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে ফ্লাই এখানে ভার্ব ওড়া, সেটা বেস ফর্মেই আছে, তাহলে এটা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র সাবজেক্টের পরে একটি কুড বসবে। ওকে, would that I could fly like a bird. যদি আমি পাখির মতো উড়তে পারতাম, সেন্টেন্সটির মানে কি আসবে, যদি আমি পাখির মতো উড়তে পারতাম। আমাদের অনেকের কিন্তু অনেক সময় ইচ্ছা হয় যে পাখির মতো উড়ে যায়, ঠিক সেই রকম অর্থ প্রকাশ করছে এই সেন্টেন্সটি। তারপরে আমরা দেখব
কোনো সেন্টেন্সে যদি হোয়াইল দিয়ে শুরু হয় তাহলে এরপরে যে ভার্বটি থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন while walk on the road I saw him। আরেকটি সেন্টেন্স আমি লিখে নিব, নিয়মটা একটু পরে বলছি। while I walk on the road I saw him। আচ্ছা, যদি দুইটা উদাহরণ খেয়াল করো, প্রায় সেম, শুধু হোয়াইলের পরে সরাসরি ভার্ব রয়েছে, তাই নিয়ম অনুযায়ী হোয়াইলের পরে ভার্ব থাকলে সেটি আইএনজি ফর্ম হবে। কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসে তখন সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। তাহলে পার্থক্য কোথায়? হোয়াইলের পরে ভার্ব থাকলে সরাসরি সেটির সঙ্গে আইএনজি যোগ করব, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসে তাহলে সেখানে কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাই দেব। তাহলে আমরা এটাকে সলভ করি। while walking on the road I saw him। আর এখানে কি হবে? while I was walking on the road I saw him। পার্থক্যটা কি বোঝা গেছে? এখানে সরাসরি আইএনজি ফর্ম হলো, আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মেটটা বসলো। এরপরে আমরা আরেকটি নিয়ম দেখি। কোন সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে যদি had, has, had এগুলো ব্যবহার হয় তাহলে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল অথবা V3 এটি বসবে। উদাহরণ দেখে নিব। He has invited us on Friday। সে কি করেছে? আমাদেরকে শুক্রবারের দিন দাওয়াত দিয়েছে বা আমন্ত্রণ জানিয়েছে। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে কি আছে? হ্যাজ। তাহলে আমাদের মূল ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল করি। হি হ্যাজ ইনভাইটেড আস অন ফ্রাইডে। তো এই ছিল মোটামুটি আমরা বেশ কয়েকটি রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম সম্পর্কে জানলাম। আসলে রাইট ফর্ম অফ ভার্বসের অনেকগুলোই নিয়ম রয়েছে। তো যেগুলো আমরা ইম্পর্টেন্ট মনে করলাম বা ইম্পর্টেন্ট মনে করছি তোমাদের জন্য, সেগুলো আলোচনার চেষ্টা করছি। তো তোমরা যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবা, নিয়মগুলো মনে পড়তে হবে এবং তার সঙ্গে উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।